আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সাদি আলম, প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা গণিত ক্লাসে তথ্যপাত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসের তথ্যপাত্র অধ্যায়ের পড়াশোনা নিয়ে হাজির হয়েছি। তথ্যপাত্রের মধ্যে আমরা গত ক্লাসে করেছিলাম অবিন্যস্ত বিন্যস্ত কীভাবে করতে হয়, উর্ধ্বক্রম ও অধক্রম কীভাবে সাজাতে হয়, আমরা এই পদ্ধতিগুলো শিখেছি। আর যারা ক্লাসটি করেনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে প্লে লিস্টে দেওয়া আছে। তারপর আজকে আমরা আলোচনা করব তথ্য ও উপাত্তের। তথ্যপাত্র কি কাকে বলে এটা নিয়ে আলোচনা করব। আমাদের 1 নং প্রশ্নে আছে। তারপর হচ্ছে আমরা আলোচনা করব আমাদের গড় নিয়ে, অর্থাৎ গড় আমরা কিভাবে করতে হয়। মূলত আমরা গড়টা পঞ্চম শ্রেণীতে করে এসেছি, কিন্তু আমরা এখন আবার আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি গড়টা কিভাবে করতে হয়। ঠিক আছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং লাইক বা লাভ রেট দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাবেন, এবং যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করতেছি তথ্য উপাত্তকে উদাহরণের মাধ্যমে উপস্থাপনা করো। তথ্য উপাত্ত এই শব্দ দুটি অনেক সময় একসাথে ব্যবহার করা হলেও এদের অর্থ ও ব্যবহার কিন্তু ভিন্ন। নিচের সংজ্ঞা উদাহরণের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে উপাত্ত কি? উপাত্ত হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত, অর্থাৎ কোনো বিষয় সংগ্রহ করছি, কাঁচা সংখ্যা, চিহ্ন, পরিসংখ্যান বা পর্যবেক্ষণ, যেগুলো এখনো বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হয়নি। অনুরূপ আমরা বলতে পারি কিছু উদাহরণ দিয়ে। একটা গ্রামের জনসংখ্যা, তাহলে জনসংখ্যার একটা গ্রামে অনেক মানুষ বসবাস করে, কিন্তু একটা পরিবারে কয়জন সদস্য এটা বের করতে বলা হয়েছে। তাহলে কিছু পরিবারে 5 জন, কিছু পরিবারে 4 জন, কিছু পরিবারে 10 জনও আছে। তাইলে ওইটাকে আমরা কি বলবো? উপাত্ত। অথবা আমরা কি বলতে পারি, এখানে একটা শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্ত নম্বর, অনেক শিক্ষার্থী আছে, মনে করো 12 জন স্টুডেন্ট আছে, তাহলে 12 জনের গণিতে কত পাইছে ওটা একটা আলাদা নাম্বার থাকবে না? ও পাইতে পারে 54, ও 95 পাইছে, ও 33 পাইছে, ও 20 পাইছে, তাহলে এরকম নাম্বার আছে না আলাদা, ওইটাকে কি বলবো? উপাত্ত। তারপর এটা আছে কি একটি গ্রামের জনসংখ্যা, যেটা বলছি। তারপর এটা কি 350 জন দিছে আমরা এখানে। তাহলে আমরা আলাদা যদি বলে একটি গ্রামের পরিবারের সংখ্যা বের করো, মানে একটা পরিবারে কয়জন করে আছে, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? একটা পরিবারে 5 জন 6 জন। যেমন তোমাদের পরিবারে কয়জন আছে? 4 জন। তারপরে বাকিদের অন্যান্য পরিবারে কি আছে? আমাদের পরিবারে আছে 4 জন। তাহলে আবার আরো অনেকজনের, আমার ফ্রেন্ডের পরিবার আছে কয়জন? আমার ফ্রেন্ড একজনের পরিবার শুধু 2 জন আছে। তারপরে ফ্রেন্ড আরেকজনের পরিবার আছে, আমার স্বাস্থ্য বোনের কাছে 6 জন 5 আছে জন। মনে হয়। 6 জন। আমার ফ্রেন্ড আরেকটার পরিবার আছে কয়জন? 5 জন। আমার তাহলে এই যে পরিবারের সংখ্যা কাউন্ট করতেছি, ওগুলাকে কি বলা হয়? উপাত্ত। উপাত্ত। হ্যাঁ, তাহলে উপাত্ত কি বুঝছো এখন? এক সপ্তাহে প্রতিদিনের বৃষ্টিপাত, প্রতিদিনের বৃষ্টিপাত মিলিমিটার। 5, 0, 12, 8, 20, 0, 3। তাহলে এগুলোকে একটা দিনের প্রতিদিনের এক সপ্তাহে বৃষ্টিপাতের, যে আজকে কত ডিগ্রি বৃষ্টি পড়ছে বা আজকে কতটুকু গরম পড়ছে, আজকে আছে জি কতটুকু ঠান্ডা পড়ছে, এগুলাই হচ্ছে কি আমাদের কি বৃষ্টিপাত, উপাত্ত। আমাদের কোন কি কঠিন নাকি? জি, আমাদের এখন আসছে অর্থনীতি, তারপরে 3rd ইয়ারে গেলে পাবো পরিসংখ্যান, যেটা তোমাকে করাচ্ছে, এটা দিয়ে একটা অধ্যায়, ওটাতে একটা বই আছে, এই যে পারবে না এটা। এই বইগুলোতে একটা পরিসংখ্যান আছে। তারপর ইন্টারমিডিয়েটও ছিল, পরিসংখ্যান ছিল, অর্থনীতি ছিল। এখন যার থেকে নেওয়া হয়েছে নিচে, যার থেকে নেওয়া হয়েছে হয় না, সে নেয় না। সো এখন দেখো, পড়লে সব কিছুই সহজ, না পড়লে সবগুলাই কঠিন। এখন তুমি পড়লে পরিসংখ্যান তোমার কাছে একদম ইজি, এটা একদম ইজি গণিত। পরিসংখ্যান মানে তো একদম পানি, পানি যেমন গড় করে খেয়ে ফেলতে পারি, ঠান্ডা হলেও গরমও না, পানিটা খাওয়া যায় না, কোনো কষ্ট হয় পানি খাইতে? কষ্ট হয় না। কিন্তু মাছ খাইতে একটু কষ্ট হয়, মাছের কাঁটা বাছতে হয়, তাই তো? কিন্তু পানিটা যেমন খেয়ে ফেলতে পারি, ঠিক পরিসংখ্যানটা একদম পানি, বুঝলে একদম সহজ। আরও যত বুঝবো তত আরও বেশি করতে চাইবে। তাহলে এখন এটা উপাত্ত মানে বুঝছো, উপাত্ত উদাহরণগুলো আশা করি বুঝছো। এখন আমরা যাব কি, এগুলো শুধু সংখ্যা, এগুলো থেকে সরাসরি সিদ্ধান্তটা না, এগুলো কি আমরা বুঝতেছি না এখনো, বুঝতেছি? এই যে আমরা কতগুলো সংখ্যা বসাই দিছি, এগুলো কিসের সংখ্যা, কেন সংখ্যাগুলো দিছে সেটা আমরা জানি না কারণটা,
সংখ্যাগুলো দিয়ে আমরা কী বা করবো এটাই বুঝতেছি না। কিন্তু এখন তথ্য যদি আমরা দিই, তথ্যকে যদি আমরা ব্যবহার করি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই উপাত্তের সংখ্যাগুলো দিয়ে কী করা হবে। বুঝছো? মনে করো পিকনিকে যাচ্ছে, সবার থেকে 500 টাকা নিছে, কিন্তু টিচাররা তোমাদেরকে বলে নাই সবাই 500 টাকা আনবে। টিচাররা দেয় নাই? হ্যাঁ, টিচাররাও দিচ্ছে। মনে করো এখন টিচার বলতেছে সবাই 500 টাকা আনবে। এখন 500 টাকা নোয়ার স্কুলে ছাত্ররা দিছে। জি, ওনাদের সবার টাকা দিয়ে ওনারা যেতে হয়েছে। এখন আমরা দেখবো কি তথ্য কি। খাতাগুলো অবশ্যই কি রাখতে হবে, সাথে রাখতে হবে। এই যে এখন করতেছি আমি যা করছি, এখন তোমার আপুকে গাইডটা দেওয়া হয়েছে, গাইডটা খুঁজে পাচ্ছি না। জিজ্ঞেস করছিলা গাইডটা কোথায় রাখছো? তা পরিসংখ্যানের খাতা আমার আছে, আমি তোমাকে পরিসংখ্যানের খাতা আনবো। আজকে কল করলে বলবো তাহলে। আপনি তো খাতা পাই গেছেন? খাতা পাইছি, গাইড পাইনি তো। খাতা তাও এখানে হাত দিয়ে দেখতেছি, হঠাৎ খাতাটা আছে। খাতা দিয়েছে আমার মনে ছিল, আমার গাইডের কথা মনে ছিল, খাতাটা আনছি মনেও নেই। তাহলে দেখো তথ্য, তথ্যের ইংরেজি শব্দ কি? ইনফরমেশন। ম্যাডাম আমার কিসে ভরে? 10-এ তো 10-এর থার্ড ক্লাসে ভরে। ক্লাস 10-এ পড়েছে। ক্লাস 10-এ তো আপনি বলতেছেন ক্লাস 10-এ আর কিছু আছে, সেকেন্ড ইয়ার নাকি ফার্স্ট? ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এটা কলেজে। তো আমার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে না, তোমার ইন্টার ফার্স্ট ইয়ার যাওয়ার কথা, পরীক্ষা দিলে পাস করলে ইন্টার ফার্স্ট ইয়ারে যেত। তো এইখান থেকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে ভার্সিটি। আমার আপু হুম, মাদ্রাসা থেকে? হ্যাঁ, মাদ্রাসা থেকেও ভার্সিটি পড়তে পারবে বা অ্যাডভোকেট হইতে পারবে, এগুলো। আচ্ছা, এখন আমরা পড়াতে দেখি। ভার্সিটি থেকে 10 করে আসবে। তোমার আপু থেকে পড়ালেখা করার মোটে বসে ইচ্ছা নেই, তাই যেটা করার ইচ্ছে সেটা করে ফেলছে। এখন তুমি আল্লাহ দোহাই পড়াশোনাটা করো, আর কথা নাই জানো। আপুর কথা একেবারে বাদ দাও। আপুর থেকে পড়াশোনা করার এত যদি ইচ্ছা থাকতো, মা বাবা যদি এত খুশি রাখার ইচ্ছা থাকতো, আপু আজকে পড়াশোনার এই জায়গায় বসে থাকতো। আমার থেকে আর ও চেয়ারে বসে থাকতে হইতো না, আমার চেয়ারটা এবার ফাঁকা থাকতো না। এখন ফাঁকা থাকতো, আমাকে পড়াচ্ছে। আমার চেয়ারটা কি ফাঁকা থাকতো? আমি বসতাম কোথায় আগে? এখানে বসতাম না এই জায়গাতে। ও কোথায় বসতো? এখানে। তুমি বসতে তোমার জায়গায়। সো এখন কি আমি আমার জায়গায় বসছি? আমি তো বসছি ওর জায়গাতে, আর তুমি বসছো আমার জায়গায়। তোমার জায়গাটা তো খালি। এখন এখন পরে মন দাও। উপাত্ত কি বুঝছো? এখন কি বলছি বুঝছো? এখন তথ্য কি দেখো। এটা আমি কোনটা করতেছি? আমরা আমাদের মেন বইয়ের 146 পৃষ্ঠা অনুশীলনী 8-এর 1 নাম্বারটা করতেছি। তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপনা করো। এখন এটা করা শেষে পরে আমাদেরকে কি জানতে হবে? আমাদের কিছু পরিসংখ্যানে কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো দেখব। ম্যাডাম এটা আবার কি? এটা আমরা করলে ধীরে ধীরে বুঝবো। আগে আমরা এখানে মনোযোগ দিই। তত্ত্ব কি? তত্ত্ব হলো উপাত্তকে বিশ্লেষণ, শ্রেণীবিন্যাস, এতদিন উরুস ছিল, সব কিছু ছিল, কিন্তু এখন থেকে উরুস বাদ চলে গেছে, আর কোনো মজাদার কিছু না। এখন শুধু রমজান মাস আসছে। এখন রমজান মাসে আপনি নামাজ পড়ার টাইমে নামাজটা পড়বেন, আর পড়াশোনাটা আবার খুশি আসবে। হ্যাঁ, তিত আসছে, তখন আবার মজা ঘোরাঘুরি, তখন আবার পড়া হবে না। সো এই রমজান মাসে চেষ্টা করবো আমরা ফুল সিলেবাসটা শেষ করার। আশা করি বুঝতে পারছো। পড়া শিখে আসতে হবে কিন্তু নিয়মিত। কালকে উরুস, তাই মাইর দেওয়া হয়নি, কিন্তু আগামীকাল থেকে আমি বেতন দেব। শ্রেণীবিন্যাস ও ব্যাখ্যার মাধ্যমে অর্থবহ করে তোলা ফলাফল। আমার সব থেকে ক্লাসে কোনটা ভালো লাগতো জানো? কোন গণিতগুলা? পরিসংখ্যান, বীজগণিত, জ্যামিতিকে সম্পাদ্য দাও, এই তিনটা দিয়ে সব থেকে বেশি ভালো লাগতো। পাটিগণিত আমার মোটে বস্তু ভালো লাগতো না। পরিসংখ্যান সব থেকে বেশি ভালো লাগে, এখনও করতে ভালো লাগে। বীজগণিতও করতে ভালো লাগে। আর কি করতে ভালো লাগে? জ্যামিতি বা সম্পাদ্যগুলা। সম্পাদ্য তো একেবারে পানি ভাতের সহজ। চিত্র রাখতে পারলে তুমি নিজে নিজে বানাবানের সংখ্যা দিয়ে দিতে পারবা, একদম ইজি। জ্যামিতিতে তোমার জ্যামিতি ইজি, তারপর তোমার পরিসংখ্যান ইজি, বীজগণিত ইজি। পাটিগণিত আমার মোটে বস্তু ভালো লাগতো না, কিন্তু তাও তো করতে হয়েছে, শিখতে হয়েছে। কিন্তু পরীক্ষার আগে কী করতাম? বীজগণিত দিতাম আগে, তারপরে পরিসংখ্যান দিয়ে দিতাম, তারপরে সম্পাদ্য দিতাম, লাস্টে পাটিগণিতটা দিতাম। বুঝছো? আবার ইন্টারমিডিয়েটে আমার সব থেকে পছন্দ কি? আইসিটি।
আমার থেকে পরিণতি সাবজেক্টটা বেশি পছন্দ, তারপরে আইসিডিটা সব থেকে পছন্দ, তারপর হচ্ছে আবার ভূগোলটা ম্যাম সব থেকে পছন্দ। এই পৃষ্ঠাটা নাকি বাস দিয়ে তৈরি? জি, আপনাকে কে বলছিল? জামা গিয়া কোন স্যার একটা কোন স্যার একটা বলে তো, সৌরভ স্যার। সৌরভ দেখান তো সে কি বাটি করে সবুজ কালার ক্যাপ দেয়, মাথায় এখানে অনেকগুলো দাড়ি। না, এটা না। হ্যাঁ, এগুলো বাঁশ দিয়ে তৈরি। ফলাফল যা থেকে সিদ্ধান্ত। অনেকে তো নতুন আসছে মনে হয় স্কুলে। হ্যাঁ, কয়েকটা নতুন আছে, এগুলোকে চিনি না। এমনি স্যারা দেখতে দেখতে চিনে গেছে, এখন নামও জানে। না জাম স্যার এটাও নতুন, নাজনটাকে চিনি না। না জাম এটা নতুন মনে হয়। দেখো এখন তথ্য কি ইনফরমেশন কি? তথ্যের ইংরেজি শব্দ হচ্ছে ইনফরমেশন। তথ্য হলো উপাত্তকে বিশ্লেষণ, শ্রেণীবিন্যাস ও ব্যাখ্যার মাধ্যমে অর্থবহ করে তোলা ফলাফল, যা থেকে সিদ্ধান্ত বা ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমরা একটা সংখ্যা দেখছি, এখন সংখ্যাগুলো দেখার পরে এগুলো কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা এগুলো একটা নামকরণ দিলে বুঝতে পারবো এগুলো আসলে কি। আমরা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা উদাহরণে যাই এখন। উপরে নাম্বার যেগুলো দেখতে পাচ্ছি বিশ্লেষণ করলে বলা যাচ্ছে শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী 60-এর বেশি নম্বর পেয়েছে। উপরের নম্বরগুলো বিশ্লেষণ করলে, উপরের নম্বরগুলা বিশ্লেষণ মানে কি? ব্যাখ্যা করলে। এই যে আমি তোমাকে এখন ব্যাখ্যা করে পড়া বুঝাইতে দিচ্ছি যে তুমি বুঝতেছো, ঠিক আমি এখানে যে কি বিশ্লেষণ করলে বলা যাচ্ছে কি, বলা যায় শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী 60-এর বেশি নম্বর পেয়েছে। তাহলে আমরা উদাহরণ একের দিকে যদি যাই, এই যে আমরা উপাত্তের উদাহরণ একের দিকে যাই সবাই। একটি শ্রেণী শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 45, 60, 78, 82, 90। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি অধিকাংশ স্টুডেন্ট 60-এর উপরে আছে। উপরের নম্বরগুলো বিশ্লেষণ করলে বলা যায় শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী 60-এর বেশি নম্বর পেয়েছে। শুধু 90 দুইজন কম পাইছে, একজন 60 পাইছে আরেকজন 45 পাইছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা প্রাপ্ত গড়ের নাম্বার বোঝাচ্ছে। ম্যাম এটা একটা একটা কত একটা করলে? একটা হতে 10, তিনটা মিলে 10 একটা নাম্বার। এই যে আমরা বইয়ে যে সিকিউটা দেখতেছি ক খ গ, এই তিনটা মিলে 10 নাম্বার। তারপরে দেখি সব জায়গাতে, নট স্কুল না। গ্রামের জনসংখ্যা বিশ্লেষণ করলে কি বুঝতেছি আমরা? বিশ্লেষণ করে বলা যায় আর নাই ওদিনও করতাম ডিয়ান্ডি, তখন বুঝার আবার হলে করি বাড়ি কাজ দিয়ে, বাড়ি কাজ যখন তোমাকে আজকে বাড়ি কাজটা দিছি, তুমি যদি আজকে সাথে সাথে করো মনে থাকবে। তুমি আজকে না করো, যদি পরশুর দিকে বইটা খুলে যাও, ম্যাম কি পড়া ছিল যে সেটা আমি বলে যাচ্ছি, তুমি বলবা না। ম্যামকে পড়া দিছে কি, ওই যেটা ফ্যাশন ডিজাইনিং করতেছি ওখানে কাপড় যেটা কাটতে দিছে, তাহলে আজকে করেছে, আমার আজকে মনে আছে। তাহলে আমি আজকে যদি হাতে কলমেটা প্র্যাকটিস করি তাহলে আমার মনে গেঁথে যাবে কীভাবে কাটছে কীভাবে কাটে নেই। কিন্তু আমি যদি আজকে বাদে কালকের দিনে করি সেটা মনে থাকবে? মনে থাকবে না, ভুলে গেছি, মাথা থেকে ছুটে গেছে। তাই এখন আজকে আমি তোমাকে যেগুলো পড়াচ্ছি সেগুলো তুমি চেষ্টা করবে আজকের মধ্যে কমপ্লিট করে ফেলা। জনসংখ্যা বিশ্লেষণ করে বলা যায় কি? বলা যায় গ্রামটি একটি মাঝারি আকারের গ্রাম। একটি মাঝারি আকারের ম্যাম একটা গণিত পরীক্ষা আমার 30 পাইতে হবে। 33 পাইতে হবে। 33 পেলে 1 পয়েন্ট, কিন্তু 33 পেয়ে কোনো লাভ না, 50-এর উপরে যেতে হবে, কিন্তু 33 পেলে পাস সব জায়গায়। জি। বৃষ্টিপাতের উপাত্ত করে বলা যায়
এখন আমি তোমাকে চেষ্টা করতেছি একদম মনোযোগ দিয়ে ভালো করে পড়ানোর জন্য। এখন তুমি মনোযোগ না দিলে আমি কি করবো দেখে বলো। তুমি মনোযোগ দিতে হবে পড়াতে। তুমি এতদিন হাত ভাঙছো তাই তুমি পড়া শিখতে পারো না, জানো না কিছু। এখন তো তুমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছো, তো তুমি এখন পড়ায় একটু মন দিতে সুস্থ হবে। হয়েছে। জি, এখন একটু সুস্থ হয়েছে, তো এখন একটু সুস্থভাবে পড়াশোনা করতে হবে। তাহলে এখন দেখো তথ্য কি আবার বুঝাচ্ছি। উপাত্ত তো বুঝছো, যে কি বলো উপাত্ত কি? উপাত্ত কি আমাকে বলো, এখন কি বুঝছো বলো, আমাকে বলতে হবে। একটি পরিবারে কয়টা পরিবার আছে? তো একটা পরিবারে কয়টা পরিবার আছে ঠিক করে বলো। না, সব পরিবারে, হুম। একটা গ্রামে সব পরিবারে কয়টা পরিবার, একটি ঘরে কয়টা পরিবার আছে? তাহলে পাঁচটা হইতে পারে, ছয়টা হইতে পারে, 12টা হইতে পারে, 10টা হইতে পারে। একটা পরিবারে কয়জন সদস্য আছে? তাহলে সেখানে 10 জন, 5 জন বা 11 জনও হইতে পারে। এখন ওইটাকে আমরা কি বলবো? উপাত্ত। এখন যে বিষয়টা বলতেছি ওগুলা কি একটা পরিবারে দেখা যাচ্ছে কি গড়ের মধ্যে হিসাব করলে, মনে করো তোমাদের পরিবারে 4 জন, হ্যাঁ, তারপরে তোমার বাড়ির আশেপাশে পরিবারে মনে করো 5 জন, তারপর পরিবারে 4 জন, তারপরে পরিবারে 4 জন, তারপর পরিবারে 4 জন। তাহলে আমরা বলতে পারবো আমাদের কি দিয়ে? উপাত্ত দিয়ে। উপাত্ত এটাকে বলা হয় উপাত্ত। আর তথ্য দিয়ে বলতে পারবো কি আমাদের এই গ্রামে 4 জনের থেকে অধিক বেশি পরিবারের সংখ্যা কেউ নেই, খুব কম আছে। এই তথ্যটা দিচ্ছি, ওটাই হচ্ছে কি আমাদের তথ্য। বুঝছো? অথবা বলতে পারি এরকম, একটা গ্রামের সব শিক্ষার্থীদেরকে সবার বাসায় 2টা করে টিচার আছে, কারো ঘরে 3টা টিচার আছে। হ্যাঁ না, 3টা। হ্যাঁ, এক এক সাবজেক্টে এক একজন পড়ায়। মনে করো কেউ ইংলিশ পড়ায়, কেউ বাংলা পড়ায়, কেউ আবার কি পড়ায়, গণিত করায়। কেউ গণিতের টিচার, কেউ বাংলার টিচার, কেউ সমাজের টিচার, কেউ বিজ্ঞানের টিচার। যে গণিতের সে বিজ্ঞানেরও টিচার, গণিত বিজ্ঞান। তারপর এই দুইটা কি, সে সায়েন্সের টিচার, ইংলিশটা আলাদা। তারপর যে সমাজের সে পৌরনীতি বলো, সে ভূগোল বলো, এগুলোর টিচার। তাহলে এখন যে পড়াচ্ছে, যে এখন পড়াতে আসছে, তাহলে এখন দেখা যায় তোমার বাড়িতে মনে করো সব শিক্ষার্থী 1 জন বা 2 জনের টিচারের কাছে পড়াশোনা করে। কেউ শুধু, বেশিরভাগ ক্ষেত্রে সবাই 1 জনের কাছে পড়ে, কিন্তু কেউ কেউ 2 জনের কাছে পড়ে। তাহলে 1 জন 2 জন এটা টিউশনের হিসাবটা করলে ওটাকে বলা হয় কি উপাত্ত। মনে করো তুমি 1 জনের কাছে পড়তেছো, তোমার ফ্রেন্ড 2 জনের কাছে পড়তেছে, আর তোমার ফ্রেন্ড আরেকটা 1 জনের কাছে, ও আরেকজনের কাছে, ও আরেকজনের কাছে, সবাই 1 জনের কাছে। তখন এটাকে কি বলবো? উপাত্ত। এখন কয়জনের কাছে বেশি পড়তেছে সবাই? কজনের কাছে? 1 জনের কাছে সবাই পড়তেছে, 1 জনটা সব থেকে বেশি। তাহলে এটা কি তথ্য। এখানে দেখা যাচ্ছে 1 জনের থেকে কেউ বেশি টিচারের কাছে পড়তেছে না, সবাই 1 জন টিচারের কাছে পড়তেছে। জি, তাহলে এটাকে বলা হচ্ছে কি তথ্য। এখন উপাত্ত তথ্য বুঝতে পার্থক্য? জি। সংক্ষেপে পার্থক্যগুলো আমি দেখাই দিচ্ছি। এটা তুমি মুখস্থ শিখে পরীক্ষাতে লিখতে হবে। এই যে এতক্ষণ যে চকটা আমরা দেখছি ব্যাখ্যাগুলো, উপাত্ত এটা। আদান শীর্ষক। যেহেতু আমাদের এখনো নতুন পড়াশোনা, একটু সময় নিয়ে করতে হবে। ধীরে ধীরে বুঝতে বুঝতে আমাদের একদম খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো আবার, এখন আমরা পেন্সিল বের করো, স্কেলটা দাও, স্কেল এই যে পাইছি। হ্যাঁ,
বাইরে। ছকটা কেন দিচ্ছি? তুমি যাতে সহজে মনে রাখতে পারো। প্রথমে কি আমাদের বিষয়, হালকা হচ্ছে কি উপাত্ত। এটা মুখস্থ করতে হবে না? হ্যাঁ, তুমি লেখাগুলো মুখস্থ করতে হবে, এটা তুমি জাস্ট আমি মনে এটা রাখবা। যেটা লিখতেছেন এটা আমাকে মুখস্থ করতে হবে আজকের ভিতরে। জি। সংখ্যা, দেখো এবার গড় মানে কি? গড় তো মেন। কোনো পরিবারে বছরে 420 কেজি চাল লাগে। প্রতি মাসে যে কয় পরিমাণ চাল লাগে তা কিন্তু নয়। কোনো মাসে বেশি আবার কোনো মাসে কম লাগে। কোন মাসে কতটুকু চাল খরচ হয়েছে তার সঠিক হিসাব জানতে হলে লিখিত হিসাব রাখতে হবে। অর্থাৎ এক মাসে কত খরচ করছে ওটা আমাদেরকে জানতে হবে। এক মাসে কত কেজি চাউল লাগছে। এখন পুরা বছরে মিলে আমাদের থেকে কতগুলো চাউল লাগবে এটাকে বলি আমরা গড়। এখন এই যে মনে করো এক মাসে আমাদের কত বলছে এখানে, বছরে 420, তাহলে এক মাসে কত কেজি লাগতে পারে? এক মাসে এখানে বইয়ে দিছে আমাদের 35 কেজি। এক মাসে 35 কেজি চাউল লাগে। তাহলে 35 কেজি যদি চাউল লাগে তাহলে 12 মাসে কত চাউল লাগবে? 12 আমাদের কয় বছরে, এক বছর কয় মাস নিয়ে হয়? 12 মাস নিয়ে। তাহলে এখন আমাদের চাউল লাগে এখানে কত বছর? 420 কেজি এক বছরে লাগে। তাহলে 100, এই যে 420কে আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর চলে আসবে। এখন গড় কি আমরা সেটা আমি কিন্তু ক্লাস 5-এ করছি, মনে আছে? গড় অঙ্ক অনেকগুলো সংখ্যা থাকে। মনে করে এই যে আমরা আগের পেজে খুলি, এখানে অনেক সংখ্যা দেখতে পাচ্ছি, তাই তো? 125, 135। তা আমি এখন এগুলো সবগুলোই যোগ করব। যোগ করার পরে ফলাফল একটা বের হবে না? এখান থেকে আমি সব সংখ্যা যোগ করার পর একটা বড় সংখ্যা বের হবে না? বড় একটা সংখ্যা। এবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এবার ওই যোগফল দিয়ে 10কে ভাগ করব, তাইলে আমার গড়ের উত্তরটা চলে আসবে। বুঝছো? আমরা গড় করছি আগে, মনে আছে ক্লাস 5-এ? জি। তাহলে কি বলছে এখন? কোন মাসে কতটুকু চাল খরচ হয়েছে তার সঠিক হিসাব জানতে হলে লিখিত হিসাব রাখতে হবে। এটা বেশ বিরক্তিকর। তাই আমরা প্রতি মাসে গড়ে কতটুকু চাল লাগে তার হিসাব জানতে চাই এবং জিজ্ঞেস করি। হ্যাঁ, এবার আমরা পড়াখানে মন দিই। জিজ্ঞেস করি গড়ে কি পরিমাণ চাল প্রয়োজন হয়। এই প্রশ্নের উত্তরে আমরা খুব সহজে বলতে পারি 420/12, অর্থাৎ এক বছরে কয়টা মাস নিয়ে গঠিত হয়? 12 মাস নিয়ে। 420কে 12 দিয়ে ভাগ করলে আমরা 35 পেয়ে যাই। সুতরাং 35 কেজি মাসে গড়ে 35 কেজি চাল লাগে। এখানে আমরা মোট চালের পরিমাণকে বছরে মাসের সংখ্যা দিয়ে অর্থাৎ 12 দিয়ে ভাগ করে চালের গড় পরিমাণ নির্ণয় করে থাকি। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে গড়ের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যেমন তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী প্রতিদিন স্কুলে আসতে পারে না। উপস্থিতির সংখ্যা কোনো দিন বাড়ে আবার কোনো দিন উপস্থিতির সংখ্যা কমে। তাই আমরা জানতে চাই প্রতিদিন গড়ে কতজন শিক্ষার্থী উপস্থিত হয়। উত্তরে আমরা বলে থাকি গড়ে 80 জন শিক্ষার্থী উপস্থিত হয়। বুঝছো? অর্থাৎ প্রতিদিন কয়জন আসে সেটা একটা হিসাবের তালিকা থাকে না? এখন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কি করতে হয়? হিসাব তালিকাটা দিতে হয়। কাদেরকে? যারা স্কুল কমিটি থাকে বা কলেজের কমিটি থাকে, সভাপতি থাকে, চেয়ারম্যান থাকে। এখন আমাদেরকে দেখাতে হয় যে আমাদের প্রতিদিন কলেজ বা স্কুলের স্টুডেন্টরা প্রতিদিন কয়জন করে আসে। এখন প্রেজেন্ট খাতায় কেন প্রেজেন্ট নেওয়া হয়? আমাদের কয়জন স্টুডেন্ট আসছে এটার উপস্থিতির জন্য। এবার উপস্থিতিদের সংখ্যা প্রত্যেকদিন কাউন্ট করা হয় এবং মাসের শেষের দিকে একদিনে কয়জন স্টুডেন্ট আসছে ওইটার যোগফল করে তারপরে 30 দিয়ে বা 31 দিয়ে ভাগ দিয়ে আমাদের কি হয়? গড় সংখ্যাটা বের করা হয় এবং ওইটা কি কাকে দেওয়া হয়? কমিটি বা চেয়ারম্যানকে দেওয়া হয় যে আমাদের স্টুডেন্টরা এতদিন আসছে। বুঝছো? তাহলে এখন আমরা গড় কাকে বলে এখানে জানতে পারি। আমাদের বই আছে কি সংগৃহীত অর্থসমূহকে সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করে গড় পাওয়া যায়। সংগৃহীত উপাত্তসমূহকে অর্থাৎ আমরা সংগ্রহ যেগুলো করছি উপাত্ত কি কিছু সংখ্যা কালেক্ট করছি না, মনে করো সেটা পরীক্ষার নাম্বার হতে পারে, সেটা কোনো পরিবারের সদস্য সংখ্যা হতে পারে। এই সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে এবং কয়টা পরিবারের সদস্য সংখ্যা গ্রহণ করছি, কয়টা পরিবার বা কয়জন স্টুডেন্টের নাম্বার কালেকশন করছি ওই নাম্বারটা দিয়ে ভাগ দিলে ওটাকে বলা হয় গড়। যেটা আমরা ক্লাস 5-এ করছি কি দিয়ে? একটা অন্যরকম দিয়ে। ক্লাস 5-এ আমরা করছিলাম কতগুলো রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। কি
কি বলে রাশিগুলোর গড়। কতগুলো রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। বুঝছো? সো এখন আমাদের রাশিগুলোর একটা সূত্র ছিল, সেটা আমরা হচ্ছে রাশিগুলোর সংখ্যা যোগ রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। কিন্তু এখন আমাদের সেই সূত্রটা আর ব্যবহার করা যাবে না, এখন আমাদের লেখাটা চেঞ্জ করতে হবে। নিয়মটা কি থাকবে? যোগ আর ভাগ, কিন্তু লেখা হবে কি গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। বুঝছো? আমরা এই সূত্রগুলো আমরা প্রথমে কাকে বলে শিখাইনি, গড় কাকে বলে, মধ্য কাকে বলে, প্রচুরক কাকে বলে। তো আমরা তারপর কি করব, সূত্রগুলো একটা খাতায় লিখে ফেলবো, লিখে আমরা তারপর শিখবো। আশা করি বুঝাতে পারছি। এখন গড় কাকে বলে জানি, গড় কীরকম কত হয় সেটা জানি। আমরা কিছু উদাহরণ দিয়ে দেখাই দিই। আজকে আমরা করব কি শুধু গড়টা। এখন করছি আমরা একটু আগে কি উপাত্তর বিন্যস্ত আর অবিন্যস্ত। আগের যখন পড়ছিলাম গত ক্লাসে আমরা কি পড়ছি, উপাত্তের বিন্যস্ত আর অবিন্যস্ত। এখন আমরা পড়তেছি কি গড়। এটা আমরা আগেও ক্লাস 5-এ করছি, কিন্তু তাও কি বোঝার জন্য করে দিচ্ছি। তাহলে আমরা এখানে উদাহরণ 3 দিকে দেখতে পাচ্ছি। 25 নম্বরের একটি প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 20, 16, 24, 16, 16, 20, 15, 12, 16, 15 প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো, এটা বলতেছে আমাদেরকে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমত আমরা সবগুলো সংখ্যা লিখে ফেলি। প্রথমে লিখব কি 25 নম্বর একটি প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর অংশগ্রহণ করেছে, তাদের প্রাপ্ত নম্বর হলো, এটা দিয়ে আমরা লিখে ফেলি। আমরা এখন কি লিখে ফেলছি, 25 নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তাহলে সংখ্যাগুলো লিখছি। এবার আমরা সংখ্যাগুলো কি করব, যোগ করে ফেলবো। তাহলে আমরা এখন সংখ্যাগুলোকে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এগুলোর পাশে মাঝখানে বরাবর কি বসাই দিব, শুধু যোগ চিহ্ন বসাই দিব। এবার দেখো আমরা এখন সবগুলা কি করছি, যোগ করে লিখছি। যোগ করে আমরা ফলাফল পাই করছি কত, যোগ করে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, হাত দিয়ে করছি তখন আমরা চেষ্টা করি, হাত দিয়ে করে আমরা কত পাইছি, 170 পাইছি। এখন আমাদেরকে গড়ের সূত্র মনে রাখতে হবে। আমরা জানি গড় সমান উপাত্তসমূহের সমষ্টি উপাত্তসমূহের সংখ্যা। এখন উপাত্তসমূহের সমষ্টি কাকে বলে, এই যে তখন আমরা যে সংখ্যাগুলো যোগ করছি ওইটাকে বলা হয় কি, এটা মানে কি উপাত্ত সমূহের কি সমষ্টি। এটাকে কি বলে, উপাত্ত সমূহের সমষ্টি। তাহলে সমান 170 লিখছি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। এবার কয়টা সংখ্যা আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা 10 লিখলাম। 170কে এখন 10 দিয়ে ভাগ দিতে হবে আমাদের। তাহলে কীভাবে ভাগ করবো আমরা এরকমও করতে পারি কাটাকাটি, বা আমরা আমাদের রাফের মধ্যেও করতে পারি। বোঝার জন্য এভাবে রাফ করছি। 10-একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40। তাহলে আমরা 17কে যদি 10 দিয়ে গুণ করে কত পাইছি, এই যে 17কে 10 দিয়ে গুণ করে আমরা 170 পাইছি। তাই কি এখন এখানে 17 হবে, এখানে 70, তাহলে তো 17। বুঝছো? এখন নির্ণয় গড় কি 17। এটা হচ্ছে আমাদের গড়ের নিয়ম। বুঝছো আজকে? তাহলে এখন আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে কি, 3 নাম্বারটা সম্পূর্ণ করে আনা। এটা আমরা আগের ক্লাসে বুঝাই দিছি। তারপরে তোমার শ্রেণীতে 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। অর্থাৎ 15 জনে তুমি যে কোনো একটা সংখ্যা নিবা তোমার ইচ্ছা মতো ওজনের। বুঝছো? এটা ওজন যেহেতু বলছে তুমি 10-এর উপরে নিবা, 10, 11, 12, 13, 14, 15 এরকম নিবা, উল্টা পাল্টা। তারপর নিয়ে এগুলোর গড় নির্ণয় করবা। তাহলে এটা হোমওয়ার্ক। মধ্যক বাদ দিলাম, এটা আর এটা, এটা আর এটা, হ্যাঁ আমি বলি। তারপরে এই যে এখানে নিম্নলিখিত উপাত্তগুলো মানের মধ্যক নির্ণয় করতে বলছে, কিন্তু তুমি মধ্যক আমি এখনো করাই নাই। আমরা করছি কি গড়। তুমি এই যতগুলো সংখ্যা আছে সবগুলার গড় নির্ণয় করে আসবা। ম্যাম এই দুনটা নাম পারে আপনার কাছে কল করবো। জি পারবা না কেন, ইনশাল্লাহ পারবা। এই যে দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11 না 11টা না, তুমি 10 পর্যন্ত এগুলাকে সবগুলা কি করে আনবা, গড় করে আনবা। গড় সাজায় আনবো, উপাত্ত বিন্যস্ত করে আসবা। কি কি কাজ আমি খাতা। আশা করি আমরা আজকে যা যা পড়িয়েছি বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি না করে অবশ্যই প্রজ্ঞা স্কুলিং কলেজে ভর্তি হয়ে যান।
যারা প্রজ্ঞা স্কুল কলেজে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।